শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া বিদেশ এবং দেশের বিভিন্ন খবর। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেট বিভাগ সহ বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দিতে চায় ভারত। সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে হবিগঞ্জে 4টি বাসের চালক ও কন্ট্রাক্টর সহ মোট 8 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়। তিনি জানান, বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। পরে এই বিষয়ে প্রমাণ পাওয়ায় রবিবার রাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও অভিযুক্ত 9টি গাড়ি আরও 18 জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগ তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। শঙ্খ শুভ্র আরও বলেন, পরবর্তীতে সমিতির পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না, যেন আর এই ধরনের কোনো যাত্রী হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সতর্ক থাকবে তারা। প্রসঙ্গত, গত শনিবার হবিগঞ্জ সিলেট লাইনে 180 টাকা ভাড়ায় জায়গায় সর্বোচ্চ 350 টাকা ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে বাস কর্মীদের বিরুদ্ধে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীর কাছ থেকে তথ্য নিতে শুরু করেন এবং পরবর্তীতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় চাকরি থেকে। 100 বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি সিলেটের মানুষ। 1988 কিংবা 2004 বন্যায় একসাথে পুরো জেলা কখনোই ডোবেনি। প্রলয়ঙ্কারী বন্যার রেকর্ড ভেঙেছে অতীতের সকল দুর্যোগের। ভয়াবহ এই বন্যায় পানিবন্দী মানুষের মধ্যে একদিকে চলছে উদ্ধারের আর্তনাদ, অন্যদিকে খাবারের জন্য হাহাকার। এই অবস্থায় সরকারি ত্রাণের পাশাপাশি বানভাসী মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন সিলেটের সাধারণ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিদিনই ছুটছেন দুর্গতদের পাশে। ত্রাণ হিসেবে শুকনা খাবার এবং রান্না করা খাবার সহ পাশাপাশি পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন তারা। আশ্রয়ের জন্য সিলেট নগরের অনেকেই নিজেদের বাসাও উন্মুক্ত করে দিয়েছেন। পানিবন্দী মানুষের কাছে পৌঁছাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ মাধ্যম। সকল রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। কিন্তু ইঞ্জিন নৌকার বেশিরভাগ মালিকরা মানুষের এই অসহায়ত্বকে পুঁজি করে নৌকার ভাড়া বাড়িয়ে দিয়েছেন। সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান জানিয়েছেন, নৌকার মাঝিরা অতিরিক্ত ভাড়া আদায়ের খবর তিনি পেয়েছেন, কিন্তু এলাকাগুলো দুর্গম হওয়ায় মাঝিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না বা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এদিকে সিলেটের জেলা প্রশাসক বলেছেন, সিলেট জেলায় 497টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত আশ্রয় নিয়েছেন 2,30,632 জন মানুষের পাশাপাশি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে প্রায় 31,000 গবাদি পশু। বন্যা কবলিত এলাকার লোকজনদের চিকিৎসা সেবার জন্য জেলায় 140টি মেডিকেল টিম কাজ করছে। ত্রাণ হিসেবে গতকাল রবিবার পর্যন্ত 612 মেট্রিক টন চাল, 8,118 প্যাকেট শুকনা খাবার ও নগদ 92 লাখ টাকা পাওয়া গেছে। ইতোমধ্যে চাল ও শুকনা খাবার বিতরণ হয়ে গেছে। নগদ টাকার মধ্যে 56,50,000 টাকা হাতে রয়ে গেছে। এছাড়া বন্যার্তদের মধ্যে পানি বিশুদ্ধকরণ 2.5 লাখ ট্যাবলেট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভয়াবহ বন্যার পানিতে গতকাল শনিবার কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র এবং শাহজালাল উপশহর বিদ্যুৎ কেন্দ্রে পানি ঢুকে পড়ায় গত দুদিন মহানগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ অব্যাহত ছিল। তবে দুদিনের মাথায় কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি নেমেছে। ফলে সোমবার 20 জুন বিকাল পর্যন্ত সিলেটের বেশিরভাগ স্থানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। এছাড়াও গত রোববার শাহজালাল উপশহরের বিদ্যুৎ উপকেন্দ্রে অস্থায়ী বাঁধ দিয়ে সঞ্চালন উপযোগী করা হয়েছিল। আজ বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে কুমারগাঁও ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেট সেনানিবাসের মেজর খন্দকার মোহাম্মদ মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিদ্যুৎ বিভাগ সহ অন্যান্য সকল সরকারি দপ্তর এবং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় দফায় বন্যা কবলিত হওয়া সিলেটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তলিয়ে যাওয়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে পানি নেমেছে। তবে পানির কারণে এখনো রানওয়ে অ্যাপ্রোচ লাইন জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে এখনো সিলেটের সঙ্গে বিমান যোগাযোগ স্বাভাবিক করা যাচ্ছে না। জানা গেছে, রোববার 19 জুন থেকেই পানি নামতে শুরু করেছে রানওয়ে থেকে। আজ সোমবার প্রায় পুরোটাই নেমে গেছে। রানওয়েতে পানি ওঠায় গত শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। রানওয়ে থেকে পানি নেমে গেলেও আজ সোমবার বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে না। এই বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বিকাল 3টায় জানিয়েছেন, রানওয়ে থেকে পানি নেমে গেল, অ্যাপ্রোচ লাইনগুলো তলিয়ে আছে। ফলে বিমানবন্দরের বিমান চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সিলেটে চলছে টানা বর্ষণ এবং প্রলয়ঙ্কারী বন্যা, চারদিকে পানির ভয়াল গ্রাস, মহাবিপর্যয়। মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া বানের সাথে ঘটছে টিলা ধস। চলতি মহাদুর্যোগের ভয়াল থাবা এবার পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যবাহী মুরারিজাত কলেজ তথা এমসি কলেজে। তবে শুধু এমসি কলেজ নয়, সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় আরও ভূমিধস হওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এই তথ্যটি জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব বিরাজমান রয়েছে। এজন্য রবিবার বিকেল 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন 2022-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থ বিভাগের উপস্থাপন করা এই আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তথ্য জানিয়েছেন। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবেন নাগরিকেরা। পেনশনধারীরা 18 থেকে 60 বছর বয়স আজীবন পেনশন পাবেন। তবে বিশেষ বিবেচনায় বয়স্ক লোকেদের জন্য 50 বছরের অধিক কেউ থাকলে বিবেচনায় নেওয়া হবে। পেনশন পেতে কমপক্ষে 10 বছর নিয়মিত চাঁদা দিতে হবে। একজন চেয়ারম্যানের নেতৃত্বে 4 জন সদস্য নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও 15টি সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল আইন 2022-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের বৈঠক শেষে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খসড়া আইনে 10 লাখ টাকার অঙ্কটি বাদ দিতে বলেছে মন্ত্রিপরিষদ। জরিমানা হিসেবে সুনির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক রাখার বিষয়টি বাতিল করা হয়েছে। প্রেস কাউন্সিল জরিমানার অঙ্ক নির্ধারণ করবে। এবারে আন্তর্জাতিক। সিলেটে বন্যা পরিস্থিতিতে সহায়তা দিতে চায় ভারত। সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা এখন বন্যা দুর্গত। আজ রোববার 19 জুন নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশনের 7ম বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৈঠকের পর দেয়া যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম, রংপুর, নেত্রকোনা, টাঙ্গাইল সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় সব ধরনের সাহায্য সহযোগিতা করতে চায় ভারত। দিল্লির বৈঠকে বিদেশমন্ত্রী এই বার্তাটি স্পষ্ট করেছেন। সিরিয়ায় একটি বাসে সেনা হামলায় 13 জন নিহত হয়েছেন। সোমবার রাক্কা প্রদেশের জাবাল আল শিবির এই ঘটনাটি ঘটে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি বেসামরিক ট্রানজিট বাসে সন্ত্রাসী হামলায় 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে 3 জন সেনা সদস্য আহত হয়েছেন এবং একটা বন্দুক হামলা, বোমা হামলা নাকি ক্ষেপণাস্ত্র হামলা বিবৃতিতে সেটা উল্লেখ করা হয়নি। যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসলামিক স্টেটের স্লিপার সেল এই হামলা চালিয়েছে। হামলার পর তারা দেশের মরুভূমি অঞ্চলে পালিয়ে যায়। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 7 উইকেটের বড় পরাজয় দিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু করেছে সফরকারী বাংলাদেশ দল। সিরিজের আগে ইনজুরিতে ছিটকে যান বল হাতে দারুণ ছন্দে থাকা শরীফুল ইসলাম। তবে দ্রুত চোট সেরে তিনি দ্বিতীয় টেস্টের আগেই ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে তাকে। দ্বিতীয় টেস্টের যোগ দিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন শরীফুল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ছিলেন না শরীফুল। শুধু টি-20 ওয়ানডে দলের জন্য তাকে রাখা হয়েছিল। 2021 সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত 4টি টেস্ট খেলেছেন 21 বছর বয়সী শরীফুল ইসলাম। 3 ফর্মেটই বল হাতে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1 জন। এতে টানা 20 দিন পর করোনায় 1 জনের মৃত্যু ঘটেছে। একই সময় করোনা শনাক্ত হয়েছে 873 জনের। গতকাল রবিবার করোনা শনাক্ত হয়েছিল 596 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 29,132 জন। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা 19,57,200 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 92 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 19,05,899 জন। একই সময় 8,046টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 8,028টি।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 10.87%। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট শনাক্তের হার 13.75%। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।